নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা গল্প আত্মজ। তাহলে শুরু করি। গল্পের নাম আত্মজ। শিবদাস নাম করা ভালো মানুষ, সবাই সে কথা জানে। বাল্যকাল থেকে কখনো কারোর সঙ্গে সে ঝগড়া করেনি, করলেও সঙ্গে সঙ্গে তা মিটিয়ে নিয়েছে। তারা 7 ভাই বোন, 4 বোন 3 ভাই। সেই সবচেয়ে বড়। তার বাবা দুর্গাদাস গ্রামেই জমিদারি সেরেস্তায় নায়েব ছিলেন। কি একটা কারণে চাকরি যায়, তারপর থেকে আর কোনো কাজ পাননি তিনি, বিশেষ চেষ্টাও করেননি। সামান্য জমি জমা নির্ভর করে এতগুলো সন্তান নিয়ে খুব দুঃখ দুর্দশার মধ্যেই দিনাতিপাত করছিলেন। শিবদাস নিজের চেষ্টাতেই নিজে পড়াশোনা করে গ্রামের স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেছিল। ফার্স্ট ডিভিশনে পাশ করাতে বাড়ির সকলেই খুব খুশি হলো, উৎসাহিতও হলো। বাবা বললেন, আর কি, এবার একটা কাজে লেগে যাও। শিবদাস বাবাকে বুঝিয়ে সুঝিয়ে শহরে এসে কলেজে ভর্তি হলো। লেখাপড়ার দিকে তার ভীষণ ঝোঁক। ভাবল টিউশনি করে যেভাবে হোক চালিয়ে নেবে নিজেকে। এতদিনই গেল, আর 2-4টা বছর কষ্ট করে কোনোভাবে যদি বিয়েটা পাশ করে ফেলতে পারে এবং ফল ভালো করতে পারে, তবে আর কোনো কষ্ট থাকবে না। আইএতে ফার্স্ট ডিভিশন পেল। বিয়েতেও অখণ্ড মনোনিবেশ সহকারে পড়াশোনা করে ভালোভাবেই ফাইনাল ইয়ারে উত্তীর্ণ হলো। তারপরেই কোনো ওষুধের দোকানে কোনো একটা ভালো কাজের সন্ধান পেয়ে 2 রাত 2 দিন না খেয়ে না ঘুমিয়ে নেবে কি নেবে না এই চিন্তা করতে করতে অস্থির হয়ে শেষে নিয়েই নিল। পিছনে অবশ্য বাবার যথেষ্ট তাগাদা ছিল, তবে নিজের মনেও একটা তাগিদ অনুভব করছিল। মনে হচ্ছিল বিয়ে পাশ করলেও বা কি এমন হাতি ঘোড়া হবে, সেই তো চাকরি খুঁজে খুঁজে জুতোর সুখতলা ছিঁড়ে যাবে। সুতরাং পড়া ছাড়তে যতই দুঃখ হোক, হাতের লক্ষ্মী আর পায়ে ঠেলা কেন। সংসারের হালও আর চোখে দেখতে পারছিল না। বিশেষত মা। বেকার স্বামী আর এতগুলো সন্তান নিয়ে কি কষ্টে যে তার দিন কাটে বলা যায় না। না আছে পরনের একটা আস্ত কাপড়, না আছে রুক্ষ চুলে 1 ফোঁটা তেল, না আছে পেট পুড়ে খাওয়া। ভাই বোনগুলো একেবারে ছাড়া গরু। সব যদি এভাবে হস্তিমূর্খ হয়ে বসে থাকে, তবে তাদের ভবিষ্যৎ যে কী তা সহজেই অনুমান করা যায়। কাজ নিয়ে প্রথমেই ভাই দুজনকে স্কুলে ভর্তি করে দিল। বোনদের জন্য ঘরে মাস্টার রেখে দিল। শিবদাসের বয়স তখন মাত্রই 20। বাবা গম্ভীরভাবে বললেন, স্বার্থপরের মতো কেবল নিজের কথাই যারা ভাবে তাদের মানুষ বলে না, অমানুষ বলে। তুমি যে শেষ পর্যন্ত সেই অমানুষের দলে না ভিড়ে চাকরিটা নিয়ে নিলে, সেটা খুব ভালো কাজ হয়েছে। নিজে বড় হব, নিজে যোগ্য হব, আর তার জন্য ভাই বোনগুলো যদি ভেসে যায় যাক, এই দুর্মতি যে তোমার হয়নি, তার জন্য আমি খুব খুশি হয়েছি। এখন বোনদের বিয়ের কথা ভাবতে শুরু করো। নিতা তো যথেষ্ট বড় হয়েছে, আর ঘরে রাখা যায় না। শিবদাস মাথা নিচু করে বলল, তাই তো। সেই 20 বছর বয়স থেকে শিবদাস যদ্দিনে 33 বছর বয়সে এসে পৌঁছল, সেই 13টা বছর যে কোথা দিয়ে কেটে গিয়ে তাকে কখনো প্রায় আধবয়সীদের দলে এনে ভিড়িয়ে দিল, জানতেও পারল না। উপার্জনের ধান্দায় কোনো দিকে তাকাবার অবসর ছিল না তার। একদমে এতখানি ছুটে এসে দেখল, এক ভাই বিকম পাশ করে ব্যাংকে চাকরি পেয়েছে, আর এক ভাই পিডব্লিউডিতে কাজ করছে। বোনদের জন্য যে একজন মাস্টার রেখে দিয়েছিল, বড় বোন নিতার তার সঙ্গেই বিয়ে হয়েছে, টাকা কড়ি লাগেনি। পরের বোন গীতাকে বিয়ে দিতেই অনেক ধার দেনা হয়ে গেছে। আরও 2 বোন আছে, তারা ছোট। মা বলছেন, আর নয়,
অনেক করেছে, এবার শিবুকে তোমরা বিশ্রাম দাও। রবি আর মন্টু সংসারের হাল ধরো, শিবুকে আমি বিয়ে দেব এবার। ততদিনে তারা গ্রামের বাস তুলে চলে এসেছেন তার কাছে। তারা আসার দরুন মেষ ছেড়ে 3 ভাই বাড়ি নিয়েছে একটা। সস্তার জন্য বাড়িটি যেমন ছোট, পাড়াটি তেমন বাজে। শিবুর বাবা বললেন, আমি ওর একটা সম্বন্ধ মনে মনে প্রায় ঠিকই করে রেখেছি। এখন ও গিয়ে একদিন মেয়ে দেখে আসুক, পছন্দ হলেই হয়ে যাবে। এই অভাবের মধ্যে আর একজন মানুষকে টেনে এনে কষ্ট দিতে চাইল না শিবু। বলল, আমি এখন বিয়ে করব না। তার পরের ভাই রবি গোপনে বলল, তুমি বিয়ে না করলে যে আমিও করতে পারি না। শুনে শিবদাস ঠাট্টা করে বলল, কেন, কারোকে মনে ধরেছে নাকি? রবি বলল, ভীষণ মুশকিলে পড়েছি। ওর বাবা আমার সঙ্গে বিয়ে দিতে চান না। পয়সা কড়ি আছে, দামি পাত্র ঠিক করে ফেলেছেন। এখন ও বলছে খুব তাড়াতাড়ি যা হোক একটা কিছু করে ফেলা দরকার। মানে লুকিয়ে বিয়ে? আর উপায় কি? শিবদাস বলল, তা আমার বিয়ে করার সঙ্গে তোর কি সম্বন্ধ? তুই কর। রবি বলল, সে হয় না। তুমি দাদা, তুমি বিয়ে করলে আমি মনে জোর পাই, নিয়মও তাই। আর বাবাকে তো চেনো, এমন যা তা বলতে থাকবেন। সে না হয় আমি ম্যানেজ করে দেব। না না, তুমি বিয়ে করো, আমিও সেটা চাই। আরে বোঝো না কেন, একটা বৌদি এলে আমার কত বল বেড়ে যাবে মনে। কৃষ্ণাও কতটা সাপোর্ট পাবে। কি জানি কি ভেবে রাজি হয়ে গেল শিবদাস। মা মেয়ে দেখে আসতে বলল, আমি যখন নিজে পছন্দ করে বিয়ে করছি না, তখন ওই প্রহসনটাও আর করার দরকার নেই। তোমাদের যাকে মনে ধরবে তাকেই আমি বিয়ে করতে রাজি। হয়ে গেল বিয়ে। উষা এসে বৃহৎ সংসারের বড় বউ হয়ে বসল। স্ত্রীকে খুব ভালো লাগলো শিবদাসের। অত্যন্ত পরিশীলিত স্বভাব, অত্যন্ত শান্ত, দেখতেও ভালো। ভাষা ভাষা সুন্দর দুটি চোখ, উজ্জ্বল শ্যাম রং, মাথা ভর্তি ঘন কালো চুল। একই সঙ্গে মেজ বউ হয়ে কৃষ্ণাও এলো। শিবদাস নিজে গিয়ে কৃষ্ণার বাবাকে বোঝাতে সমর্থ হলো, এখানে বিয়ে না দিলে তারই ক্ষতি হবে বেশি। তাছাড়া শিবদাসকে দেখে, তার কথা শুনে, তার ব্যবহারে কৃষ্ণার বাবাও অত্যন্ত মুগ্ধ হলেন। জামাইকে যথেষ্ট দিলেন থুলেন, নগদ টাকাও সেধেছিলেন। শিবদাস জিভ কেটে হাত জোর করল। তার নিজের বিয়েতেও তার বাবার সঙ্গে সে ওই শর্তই করেছিল, টাকা কড়ি নিতে পারবে না। বলা যায় বাবার ইচ্ছার বিরুদ্ধে নিজের কোনো মতামতের প্রকাশ তার জীবনে সেটাই প্রথম। বিয়ের কিছুদিনের মধ্যেই রবি বলল, এভাবে কি থাকা যায়? শোবার জায়গা নেই, বসার জায়গা নেই, প্রাইভেসি বলে কিছু নেই। কথাটা অসত্য নয়। সেই তো 2খানা ঘরের একটি বাড়ি। 2টি বোন চলে গেলেও আরও 5টি ভাই বোন আছে, মা বাবা আছে, নতুন 2টি মানুষ আছে। অন্নপূর্ণা দুর্গাদাসকে বললেন, চলো আমরা দেশে চলে যাই, ওরা ভাই বোনেরা থাকুক বউদের নিয়ে। দুর্গাদাস তামাকে বুড়বুড় করে টান দিতে দিতে বললেন, খেপেছ? আর যাই ওই পোকামাকড় সাপ বিছের দেশে? ওখানে আছে কি? কলের জল আছে না বিজলি বাতি আছে? আর বউরাই যদি এখানে থাকবে, আমাদের সেবাটা কে করবে শুনি? অন্নপূর্ণা রেগে বললেন, তারা কি আমাদের সেবার জন্য এসেছে? দুর্গাদাস বললেন, শ্বশুর শাশুড়িকে সেবা করাই পুত্রবধূদের সবচেয়ে বড় কর্তব্য, সেটা তাদের ধর্ম। এরপরে আর অন্নপূর্ণার কথা বলতে ইচ্ছে করল না। শিবদাসের ওপরে এত চাপ যে শুধু তাকে বেদনাই দেয় তা নয়, লজ্জাও করে। তাছাড়া তিনি দেখছেন তার এই ছেলেকে ভালো মানুষ পেয়ে সকলেই যেন সুযোগ নিচ্ছে। আর অদ্ভুতভাবে বউটিও ঠিক যেন তাঁরই জুড়ি, সব সময়ই হাসি মুখ, সব সময়ই সেবাপরায়ণ।
রবি বেশ ভালো চাকরি করে, ব্যাংকের চাকরিতে মাইনে বেশি। সুতরাং এই চাপাচাপি ঠেসাঠেসিতে না থেকে বাড়ি খুঁজে চলে গেল একদিন। তারপরেই দেখা গেল ছোট ছেলে মন্টু একটি মেয়েকে নিয়ে এসে হাজির। বলল, রেজিস্ট্রি করে মাসখানেক আগে বিয়ে করেছি, জায়গা ছিল না তাই বাড়িতে আনতে পারিনি। এতদিন কেন এই বিয়ের কথা সে গোপন করেছে, সকলেই তাকে এই প্রশ্ন করাতে জানা গেল মেয়েটি আর একজনের স্ত্রী। জানালেই গোলমাল হতো। তাছাড়া এতদিন ডিভোর্স না পাওয়াতেও অনেক অশান্তি উদ্বেগ গেছে। সুতরাং জানি আর কি হতো। বাবা খুব চোটপাট করলেন। শিবদাস শান্ত করল, মা কেঁদে ভাসালেন, উষা শান্ত করল। তারপর যখন সবাই মেনে নিল, তখন বছরখানেক থেকে সুবিধা মতো বাড়ি খুঁজে সেও রবির মতো চলে গেল। মা শিবদাসকে বিশ্রাম দিতে চেয়েছিলেন, অন্য দুভাইকে সংসারের দায়িত্ব নিতে বলেছিলেন। সবই হলো। মাঝখান থেকে উপার্জনক্ষম দুটি ভাই চলে গিয়ে তাদের সাহায্য বন্ধ হয়ে সংসার আবার অভাবের তাড়নায় হাবুডুবু খেতে লাগল। কিন্তু উষা শিবদাসের জীবনে প্রকৃতই উষা। শিবদাস একা কেন সব ভার বরণ করবে এ নিয়ে সে কখনো অভিযোগ করে না, বরং তার শ্রদ্ধা আরও বর্ধিত হয় সেজন্য। উষা মনে করে এমন হৃদয় নিয়ে যে লোক জন্মেছে সে কি সাধারণ মানুষ? তাই শিবদাসের মন থেকে উষা উষা হয়েই সব অন্ধকার দূর করে দেয়। যতদিন উষা ছিল না, সব ক্লান্তি শিবদাসকে একা বহন করতে হতো। এখন সবই উষা তার অকৃত্রিম প্রেম ভালোবাসার পবিত্র জলে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। শিবদাসের মায়ের চোখেও তার এই ছেলের জন্য স্নেহ, মমতা, কৃতজ্ঞতা মাখামাখি। ছেলের জন্য তিনিও সর্বদাই উদ্বিগ্ন, সতর্ক, সর্বদাই যত্নশীল। কিন্তু সব বয়সেই সব মানুষ সব কিছু পারে না। শিশুকালে যেমন মায়ের বিকল্প অসম্ভব, যৌবনেও স্ত্রীর প্রেম তেমনি বিকল্পহীন। সুতরাং সংসারে অত অভাব সত্ত্বেও মনে কোনো অশান্তি ছিল না। তার নিজেরও দুটি সন্তানের জন্ম হয়েছে, একটি ছেলে একটি মেয়ে। ছেলেটি বড়, মেয়েটি ছোট। সংসারে অভাব আছে ঠিকই, প্রতিপালনের মধ্যে কোনো বিলাসিতা নেই তাও ঠিক, কিন্তু আদরের অভাব নেই। বড় দুটি বোনকে বিবাহ দেওয়া ছাড়া আর কিছুই করতে পারেনি শিবদাস। যতটুকু পেরেছে ভাইদেরই স্কুল কলেজে পড়িয়ে উপার্জনের যোগ্য করতে হিমশিম খেয়েছে। কিন্তু এই দুই বোনকে সে ভালো স্কুলে ভর্তি করে দিয়ে ভালোভাবে মানুষ করার চেষ্টা করছে। সেই দুই পিসি আর কোলের থেকেই নামাতে চায় না। ঠাকুমা তো আছেনই। দাদুও যত অবুঝ, অলস বা স্বার্থপরই হন না কেন, নাতি নাতনি পেয়ে তিনিও খুশি। একদিন ছোট ভাই এসে বলল, আর কতদিন ঘাড় গুঁজে বাবার সংসারে তালি দেবে? এখনও কি তোমার চৈতন্য হলো না? তোমার কি মনে হয় না তোমার নিজের দুটি ছেলে মেয়ের প্রতি তোমার কর্তব্য সবচেয়ে আগে, তারপর আর সব? নিজের স্ত্রীর প্রতিও একটা দায়িত্ব আছে। তাকে এভাবে সংসারের দাসীর মতো খাটিয়ে কতকাল নিজেকে কলুর বলদ করে রাখবে? শিবদাস সে কথার জবাব না দিয়ে জড়িয়ে ধরে বলল, আয় আয়, কতদিন দেখি না তোকে। বাচ্চাটা ভালো আছে তো? সুধা ভালো আছে? মন্টুও দাদাকে জড়িয়ে ধরে আবেগসম্পন্ন হয়ে বলল, এ কথাও অবশ্য বলবো, তোমার মতো দাদা বাবা হয়ে মাথার ওপরে ছিল বলেই ভেসে যায়নি। কাজকর্ম জুটিয়ে খেয়ে পড়ে ভালো আছি। উষা, উষা! শিবদাসের খুশির ডাক সারা বাড়িতে প্রতিধ্বনিত হলো। উষা বেরিয়ে এসে দেওরকে দেখে শিবদাসের মতোই সরল মুখে একগাল হেসে বলল, ওমা তুমি! এসো এসো। সুধাকে আনোনি কেন? বাচ্চাকে আনোনি কেন? আজ কিন্তু না খেয়ে যেতে দেব না। মাত্র তো দুখানা ঘর আর একটি বারান্দা। 7টি ছেলেমেয়ের মধ্যে 4টিই বেরিয়ে যাওয়াতে ওই ছোট বাড়িতেই একটু আরাম হয়েছে। এতদিন
ভাড়ার ঘর হিসেবে ছোট কুঠুরিটাকেও শোবার ঘর হিসেবে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছিল। এখন সেটা সীতারিতার পড়ার ঘর হয়েছে। অন্য দুখানা ঘরের একখানাতে শিবু আর উষা বাচ্চাদের নিয়ে থাকে, একখানাতে মা বাবা থাকেন 2 মেয়ে নিয়ে। মন্টুর পিডব্লিউডির চাকরিতে বিবেকের দংশন না থাকলে উপরই আছে অনেক। মন্টুর অবস্থা তাই বেশ ভালো, তার বাড়িও ভালো। এই ঘিঞ্জির মধ্যে কোথায় বসবে ঠিক করতে পারছিল না। উষার এগিয়ে দেওয়া মোড়াটাতে বসতে বসতে বলল, এইটুকু ঘরে 2 বাচ্চা নিয়ে থাকতে নিশ্চয়ই খুব কষ্ট হয়। উষা বলল, তা তো একটু হয়ই, কি আর করা। মা বাবা দেশে চলে গেলেই তো পারেন। সেখানে যতটুকু আছে 2জন মানুষের 2টি মেয়ে নিয়ে নিশ্চয়ই ভালোভাবে চলে যায়। শিবদাস বলল, ও সব কথা থাক, তুই বস, আমি ছুটে গিয়ে মাংস নিয়ে আসি। উষা, ওকে চা করে দাও আগে, খেয়ে যাবি কিন্তু। সোজা শিবদাসের ঘরেই ঢুকেছিল মন্টু। গলা পেয়ে বোনেরা ছুটে এলো। মা এসে দরজায় দাঁড়ালেন। হঠাৎ বারান্দা থেকে দুর্গাদাস চেঁচিয়ে বললেন, অকাল কুষ্মাণ্ডটাকে বলে দাও আমি এখানে থাকবো কি চলে যাব সে বিষয়ে তার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। সে কি খাওয়াচ্ছে না পড়াচ্ছে যে এত কথা? দুর্গাদাস বাড়ি ছিলেন না। কখন এসেছেন, দাঁড়িয়ে সব শুনেছেন কে জানে। সবাই অপ্রস্তুতভাবে ওর মুখের দিকে তাকালো। শিবু যেতে যেতে থামল। মন্টুও প্রথমটায় থতমত খেয়ে গিয়েছিল, পরে সেও রুখে বলল, কেন খাওয়াবো? তুমি খাইয়েছো আমাদের? জন্ম দেবার বেলায় মনে ছিল না যে খেতে দিতে হবে? কি অধিকারে তুমি দাদার ওপর বসে খাচ্ছ? তোমার লজ্জা নেই? ধারে দেনায় লোকটা আজ কার জন্য এই অন্ধকূপে পড়ে আছে? তোমার জন্য, তোমার জন্য। কি এত বড় আস্পর্ধার কথা? শিবু, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস সব? ওর জিভটা টেনে ছিঁড়ে দিতে পারছিস না? শিবদাস ভাইকে হাত ধরে বলল, তুই চুপ কর মন্টু, তুই কোনো জবাব দিস না। মন্টু গোয়ারের মতো বলল, কেন দেব না? মনের মধ্যে ছেলেবেলা থেকে এই সব কথা ভেবে ভেবে আমি রাগে অস্থির হয়ে গেছি। একটু লজ্জা নেই, দুঃখ নেই, তোমার জন্য কোনো সহানুভূতি নেই? না, আমাকে তুমি চুপ করাতে পারবে না। মুহূর্তের মধ্যে সমস্ত আবহাওয়া ঘোলাটে জলের মতো নোংরা হয়ে গেল। একসময় মন্টু রেগে বেরিয়ে গেল। এইসব ভালো মন্দ সুখ দুঃখ নিয়েই সময় তার নিজের ছন্দে চলতে চলতে বিশাল সংসারের বোঝা শিবদাসের মাথায় চাপিয়ে সেই প্রায় আধবয়সী বয়সটাকে আবার প্রৌঢ়ত্বের শেষ সীমা এনে পৌঁছে দিল। ততদিনে আরও অনেক ঘটনা ঘটল সংসারে। বোন 2জনকে বিয়ে পাশ করালেও বিয়ের সময় সেই পণ নিয়ে টানাপোড়েন, দুর্জয় খরচ, দুর্জয় ধারের পাহাড়। ছোট বোন বলল, আমি এই রকম পাত্রকে বিয়ে করব না। বিটি পাশ করে বিজ্ঞাপন দেখে যেখানে চাকরি পেল সেখানে চলে গেল। আর একজনকে বিয়ে দিতে মুখে রক্ত উঠল। অনেক দিন নানা রোগে ভুগে মারা গেলেন বাবা। মা বুড়ো হলেন। তার নিজের ছেলে মেয়ে রঞ্জনা আর সঞ্জয়, ডাকনাম যাদের রঞ্জু সঞ্জু, তারা বড় হলো। মেয়ে বিএ ক্লাসে ঢুকলো। রঞ্জু এমটেক করতে করতে কোনো একটা ফার্মে রীতিমতো লম্বা মাইনেওয়ালা এক চাকরি পেয়ে গেল। শিবদাস পেছন ফিরে তাকিয়ে দেখল একদমে একটা মস্ত লম্বা রাস্তা পেরিয়ে এসে প্রায় ধুঁকছে। আর ধুঁকতে ধুঁকতেই শুনল সঞ্জু তার মায়ের সঙ্গে মুখোমুখি ঝগড়া করে তার ছোট কাকার মতোই ঘাড় বেঁকিয়ে বলছে, তার আমি কি জানি? আমি একটা পয়সাও এ সংসারে সাহায্য করতে পারবো না। নিজের খাওয়া খরচ দিচ্ছি, ব্যাস। বলো তো যে কোনো দিন একটা হোটেলে চলে যাব। উষা বলল, তোর কি একটু মায়া নেই? তুই কি দেখতে পাচ্ছিস না দেনার দায়ে কিভাবে ভেঙে যাচ্ছেন তোর বাবা? রঞ্জুকে বিয়ে দিতে হবে, তার জন্য কি কম চিন্তা? মানুষটা আর পারছে না। সঞ্জু নিষ্ঠুরের মতো জবাব দিল, কেন পারছে না? পারবার বাধাটা ছিল কোথায়? কেন নিজের ছেলেমেয়ের কথা না ভেবে কেবল ভাইবোন ভাইবোন করে পাগল হয়েছেন? ও তো একটা রোগ, আমি তার খেসারত দেব কেন? ছেলের কথা শুনে
বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে ক্রন্দন বিজড়িত গলায় উষা বলল, এসব কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আজ প্রায় 7 মাস হলো চাকরি করছিস, এতগুলো টাকা মাইনে পাচ্ছিস, একটা পয়সা তুই কারো হাতে তুলে দিলি না। আমি আরও ভেবেছিলাম। মায়ের কথা অর্ধপথে থামিয়ে দিয়ে সঞ্জু পাদ পূরণ করল, আমিও আমার বাবার মতো বাবার সংসারে তেল দিয়ে নিজে শুকিয়ে মরব, তাই না? না, সে আশা করো না। যা বলছি ভালো করে শোনো। আমি ইংল্যান্ড যাব, সব বন্দোবস্তই প্রায় করে এনেছি। বাবাকে বলো আমাকে অন্তত 1010 টাকা দিন। 1010 টাকা? আমি তো একটাই ছেলে, আমি তার নিজের ছেলে। অন্যের 7টা ছেলেমেয়ের জন্য যদি জীবন দিতে পারেন, আমার জন্য এটুকু করতে পারবেন না? পারা উচিত। উষা কম্পিত স্বরে বললেন, তুই তার ত্যাগ দেখলি না, উদারতা দেখলি না? সে যে কীরকম একটা অসামান্য মানুষ, সে কথা ভেবে গৌরবান্বিত হলি না? শুধু দেখলি অন্যের 7টা সন্তান মানুষ করেছেন, এভাবে বলতে পারলি তুই? কিভাবে বলবো? অত হিপোক্রিসি আমি জানি না। তোমার কথা মতো বাবার এই ত্যাগে, উদারতায়, অসামান্যতায় সত্যি বলতে আমার বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। বাবা নিজের দোষে নিজেকে এভাবে একটা দৈন্যের মধ্যে টেনে এনেছেন। সকলের সঙ্গে ভাগ করে খাওয়াতে গিয়ে আমাদের কষ্ট দিয়েছেন। কই, কাকারা তো কারো দিকে তাকাননি। তাদের ছেলে মেয়েকে তারা কত ভালোভাবে মানুষ করেছেন, বাড়ি করেছেন, সুখে আছেন। এরপরে উষা আর একটা কথাও বলল না। শিবদাস রাত্রিবেলা স্ত্রীর অশ্রুসজল মুখ হাতের আদরে মুছে দিতে দিতে বলল, কি বোকা, এতে এত মন খারাপ করবার কি আছে? সঞ্জু তো ঠিক কথাই বলেছে, ওর উন্নতির জন্য তো আমার সর্বস্ব ত্যাগ করা উচিত। কত বাবা কত করে, সত্যি তো আমি কিছু করিনি। বরং ও যে নিজে নিজে নিজের জন্য এত দূর ভেবেছে, সেজন্যই আমাদের কৃতজ্ঞতা বোধ করা উচিত। উষা, হতাশ হইও না, বিশ্বাস হারিও না। মনে মনে শুধু চিন্তা করে দেখো, সঞ্জু যোগ্য হলে, বড় হলে আমাদের কত ভালো লাগবে। ও আমাদের জন্য ভাববে কেন, আমরা ওর জন্য ভাবব। এই তো প্রকৃতির নিয়ম। উষা বলল, তুমি তবে কেন তোমার ভাই বোনের জন্য ভেবেছিলে, মা বাবার জন্য ভেবেছিলে? আমার দরকার ছিল, ওর তো দরকার নেই। ওর দরকার নেই? যার বাবা উদয়স্ত খেটে খেটে মরে যাচ্ছে, ধার দেনার তাগাদায় পাগল হয়ে যাচ্ছে, ডাইনে আনতে বাঁয়ে কুলোতে পারছে না, এতগুলো লোককে প্রতিপালন করতে মুখে রক্ত উঠে শেষ হয়ে গেল, তার ছেলের তাকে দেখার দরকার নেই? এতগুলো টাকা মাইনে পেয়ে একটা পয়সা সে দেবে না? না, আমি মানি না সে কথা। আমরা কি কুকুর বেড়াল যে শুধু নিজের পেটটা ভরা থাকলেই সব? আমাদের যেমন সন্তান সন্ততি আছে, তেমনি আত্মীয় পরিজন আছে। এই শব্দগুলো তো মানুষের মনুষ্যত্বের প্রমাণ করবার জন্যই তৈরি। যাদের নকলে আমরা এরকম আত্মসার হয়ে যাচ্ছি, সেই দেশের মানুষেরা সকলেই আত্মনির্ভর। কারো কিছুই করার দরকার হয় না তাদের। যার যার ঘর সে যদি সামলাতে পারে, তবে তো আর কোনো অসুবিধা থাকে না। আমাদের কি তাই? না, আমি কোনো দিন ওকে ক্ষমা করব না। ছি, এ কথা বলে না। তোমার ছেলে, তোমার আশীর্বাদ ওর সবচেয়ে বেশি দরকার। তোমার প্রার্থনায় ওকে নিরাপদে রাখবে, যোগ্য করবে। তুমি ভেবো না, আমি কাল ওর সঙ্গে কথা বলবো। তাই বলল শিবদাস। বলল, তুই কবে যেতে চাস? টাকাটা তোকে কতদিনের মধ্যে দিলে চলবে? বাবাকে দেখেই শক্ত হয়ে কি বললে কি জবাব দেবে সেজন্য মনে মনে তৈরি হচ্ছিল সঞ্জু। সে ভেবেই নিয়েছিল বাবা বিরোধিতা করতে এসেছেন, বকতে এসেছেন, ধিক্কার দিতে এসেছেন, অক্ষমতা জানাতে এসেছেন। এই উল্টো পরিণতিতে কিছুটা হকচকিয়ে গিয়ে বলল, আমি জানি তোমার খুব কষ্ট হবে, কিন্তু আমিও সুযোগ ছাড়তে চাই না। শিবদাস বলল, আমিও চাই না। তুই যে নিজে নিজে খোঁজ খবর করে একা এতদূর অগ্রসর হয়েছিস, সেটা শুনেই তো আমি অবাক। খুশি তার চেয়ে বেশি।
আমি যেভাবে পারি টাকা দেব তোকে, সেজন্য তুই ভাবিস না। যেমন অগ্রসর হচ্ছিস হয়ে যা, শুধু একটু সময় দিতে হবে আমাকে। অপ্রস্তুত হয়ে সঞ্জু বলল, তা তো নিশ্চয়ই, অবশ্য খুব কষ্ট হলে না হয় থাক। শিবদাস দুই ভুরু এক করে বলল, পাগল নাকি? ওই দুর্বুদ্ধি তুমি কখনো করো না। তুমি তোমার জন্য আগে, তারপর আর সকলের জন্য। সঞ্জু মুখ তুলে বলল, সে নিয়ম কি তুমি পালন করেছো কখনো? করলে কি আজ তোমাকে এই দুঃখে পড়তে হতো? শিবদাস একগাল হেসে বলল, দুঃখে পড়লাম কোথায়? বলতে পারিস একটু অভাবে পড়েছি। সামান্য অভাবে পড়ার বিনিময়ে যে তোর কাকারা লেখাপড়া শিখল, সুখে থাকলো, তোর পিসিদের বিয়ে হলো, তা কি আমার পক্ষে দুঃখ না সুখ তুই ভেবে বল? আর তুই তো আমার ছেলে, তুই তো আর একটা আমি। তোকে কিছু করা মানে তো নিজেকে করা, ওটা তো আমার নিজের স্বার্থ। কোনো কাজই আমি সহজে করিনি। ভাইদের বড় করতে, উপার্জনক্ষম করে তুলতে, অথবা বোনদের বিয়ে দিতে আমাকে কত ধান্দা করতে হয়েছে, কত পরিশ্রম করতে হয়েছে, কত চিন্তা করতে হয়েছে, দিনরাত কত খাটতে হয়েছে, তার কি হিসেব আছে নাকি? এখন না হয় একটু স্বার্থপরের মতো আমার নিজের অস্তিত্বের জন্যই কিছু করলাম। সঞ্জু, তুই যেভাবে পারিস নিজেকে বড় করে তোল। টাকা দিয়ে তুই আমাকে কতটুকু সুখী করতে পারবি? আর পারলেও গৌরবান্বিত তো করতে পারবি না। যা আমি নিজে হতে চেয়েছিলাম, সেই হওয়াটা তুই হলেই আমার গৌরব। তুই কৃতকার্য হলে আমিও নিজেকে কৃতী বলে ভাবতে পারবো। মায়ের কথায় কষ্ট পাস না। তোর মায়ের হৃদয় আকাশের মতো। তার সাহায্য না পেলে আমার জীবনকে আমি কখনোই এমন সঠিক পথে চালাতে পারতাম না। না না, টাকার জন্য তুই ভাবিস না, সে আমি যেভাবে পারি ঠিক জোগাড় করে দেব। হঠাৎ সঞ্জুর থমথমে রুষ্ট মুখ হাসির প্রভায় উদ্ভাসিত হলো। ছেলেবেলার মতো বাবাকে জড়িয়ে ধরে বলল, না, তুমি সত্যিই একজন বড় যোদ্ধা। তুচ্ছ ঝগড়া করে তোমাকে হারানো অসম্ভব। শিবদাসও তৎক্ষণাৎ ছেলেকে চুমু খেয়ে বলল, এই তো আমার শেষ যুদ্ধ, আর তুই আমার সেনাপতি, দুর্দান্ত সেনাপতি। সেনাপতি হিসেবে আমি নিতান্ত অযোগ্য। আমার মন কত অভিযোগের সৈন্য সামন্তে ভরা ছিল, সব তুমি এক নিমেষে কচুকাটা করে দিলে। শোনো, এবার থেকে এই সংসারে আমি রাজা, তোমরা প্রজা। সব চলবে আমার দায়িত্বে। আবেদন করলে অবশ্য তোমাকে সেনাপতি করতে পারি। শিবদাস চোখ কপালে তুলে বলল, কি সর্বনাশ! আমাকে এখুনি বুড়ো রাজার দলে ফেলে তুই রাজত্ব চালাবি? লক্ষ্মী সোনা, দয়া করে আর কয়েকটা বছর চালাতে দে আমাকে, তারপর বাতিল করিস। আপাতত যে রাস্তায় একা হেঁটে হেঁটে এতখানি এসেছিস, সেই গন্তব্যে গিয়ে পৌঁছতো, তারপর দেখা যাবে। আমার রাজকোষ এই যুদ্ধের খরচটুকুও বহন করতে পারবে। এতক্ষণ শুনলেন প্রতিভা বসুর লেখা গল্প আত্মজ। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ